ওরা যাতে খুব ভালোভাবে থাকতে পারে তার জন্যই হয়তো নিজের মনের কষ্টটা নিজের মনের ভেতর চেপে রেখে প্রত্যেকটা মেয়েকে এইভাবে এগিয়ে যেতে হয়। চাকদা থেকে গুজরাট তো যাব, তবে স্টে করছি দিল্লিতে। সেখানের ব্লগটা শেয়ার করছি আজকে। আশা করছি পুরো ব্লগটা দেখতে তোমাদের বেশ ভালো লাগবে। গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। চলে এসেছি আবার আরেকটা ঝলমলে ভিডিও নিয়ে। চোখ ভরে মন প্রাণ ভরে বাড়িটাকে আরেকবার দেখে নিচ্ছি। আবার তো একটা বছর এই বাড়িটাকে দেখতে পারবো না, একটা বছর অপেক্ষা করতে হবে, কারণ আজকে ফিরে যাচ্ছি আমরা গুজরাট। এবছরের ছুটি আমাদের এখানেই শেষ, আবার একটা বছর পরে এখানে আসব। তাই মন প্রাণ ভরে বাড়ির মানুষগুলোকে আরেকবার দেখে নিলাম। বেশ কিছু বছর আগে আমাকে একজন কাকিমা জিজ্ঞেস করেছিল, আচ্ছা তুই যে হাসি মুখে এরকম বাড়ি ফিরে যাস, অত দূরে থাকিস, এক বছর বাবা মার কাছে আসতে পারিস না, তোর কি মনে কষ্ট হয় না? আমাদের তো এখনও বাপের বাড়ি থেকে ফেরার পথে চোখটা ছলছল করে ওঠে। কি যে বলি কাকিমা তোমাকে, চোখটা ছলছল আমারও করে ওঠে। বুকের ভেতরটা কীরকম যে করে হয়তো ভাষায় বলে বোঝানো যাবে না। তবে কি বলো তো, যেহেতু এক বছর আসতে পারি না, বাবা মা এখানে একাই থাকে, যেহেতু আমি বাবা মায়ের একমাত্র সন্তান, তাই আমাকে কাঁদতে দেখলে আমি ভাবি যদি মা বাবার কষ্টটা বেড়ে যায়, তাই আর কি ওদের সামনে কান্না করি না। মনটাকে শক্ত রেখে হাসি মুখেই এখান থেকে বিদায় নিই, ওদের ভরসা দিয়ে যাই। আবার তো একটা বছরের অপেক্ষা মাত্র, খুব তাড়াতাড়ি কেটে যাবে এই সময়, খুব তাড়াতাড়ি চলে আসবো তোমাদের কাছে। এই একটি মাত্র কারণের জন্যই জানো তো, বাড়ি থেকে ফেরার পথে মন হাজার কষ্ট হলেও বাবা মার সামনে ভেঙে পড়ি না। নাহলে আমাকে ভেঙে পড়তে দেখলে ওরাও খুব তাড়াতাড়ি ভেঙে পড়বে। বাড়ি থেকে বেরিয়েছি 1:20 নাগাদ, 2:06 চাকদা স্টেশন থেকে এসি লোকাল বুক করা আছে। বাবা মা কাকু বড় মা ছাড়তে এসেছে আমাদের স্টেশন পর্যন্ত। ওদের চোখ মুখের দিকেও দেখো তাকানো যাচ্ছে না। মায়ের তো চোখটা ছলছল করছে, বড় মাও প্রায় কাঁদো কাঁদো। কী যে করবে ওরা। আমারও এদিকে মনটা কেমন কেমন করছে, আর বাবা তো খুব একটা কাছেও আসতে চাইছিল না। তবে যেই ডোরটা বন্ধ করার সময় হলো, বাবা একবার এসে দেখে গেল। বাবা তো প্রায় কান্নাই অবস্থা, তবে আমার সামনে খুব শক্ত থাকার চেষ্টা করে। যাই হোক, যেরকমই হোক, আমাদের তো সবাইকে জীবনে এগিয়ে যেতে হবে, এক জায়গায় তো কেউই থেমে থাকতে পারবে না। বাবা মায়েরও কষ্ট হবে, আমাদেরও কষ্ট হবে, তবে এই কষ্ট ধীরে ধীরে ঠিকঠাক হয়ে যাবে। আবার একটা বছরের অপেক্ষা, দিন গোনা শুরু হবে, কবে আবার এখানে ঘুরতে আসব। এবছর আর কোনো গাড়ি বুক করা হয়নি। আমাদের যেহেতু শিয়ালদা স্টেশন থেকে বিকেল 5টা নাগাদ ট্রেন, তাই 2:06 এই এসি লোকালটাই আমরা ধরে নিয়েছি। এই প্রথম এসি লোকালে যাতায়াত করছি, তবে এক্সপিরিয়েন্সটা আমাদের ভীষণ ভালো। এই এসি লোকালটা হয়ে অনেক মানুষের অনেক সুবিধাও হয়েছে বটে। ভাড়া তো স্বাভাবিক একটু বেশি হবেই, যেহেতু পরিষেবাটা ভালো, তবে অনেক মানুষের সুবিধা হয়েছে। যারা ধরো বয়স্ক মানুষ নিয়ে যাতায়াত করবেন, কিংবা ধরো দূরে কোনো হসপিটালে দেখাতে যাবেন, তাদের ক্ষেত্রে এটা ভীষণ ভালো, যেহেতু খুব একটা ভিড় হয় না। আবার আমাদের মতন যারা ধরো অনেক লাগেজ নিয়ে যাতায়াত করছো, তাদের জন্য ভীষণ ভালো। একটাই শুধুমাত্র অসুবিধা, টাইম অ্যাডজাস্টমেন্টের ব্যাপারটা দেখে নিতে হবে। এই এসি লোকাল হয়তো 2-3টেই চালু হয়েছে, খুব বেশি তো নেই। তাই সময়টা যদি ঠিকঠাক বসানো যেতে পারে, তাহলে এসি লোকালটা কিন্তু যাতায়াত করা যায় শিয়ালদা পর্যন্ত আসার জন্য। কৃষ্ণবাবুর তো আর তর সইছে না, ও বারবার আমাকে প্রশ্ন করেই চলেছে, এইটা কি আমাদের স্টেশন? এই স্টেশনে কি আমরা নামবো? আর আমাকে বারবার উত্তর দিতে হচ্ছে, না বাবা, এই স্টেশনে আমরা নামবো না। তাই বেচারা দেখো ক্লান্ত হয়ে শুয়েই পড়েছে। আবার এখানে একটা ছোট্ট বিড়ালের মতো নাটক করা শুরু করেছে। আমরা ভালোভাবে এই মাত্র পৌঁছালাম শিয়ালদা স্টেশনে, আর এই হলো সেই এসি লোকালটা, যেটা আমাদের সুন্দরভাবে এই শিয়ালদা পর্যন্ত পৌঁছে দিয়ে গেল। ভীষণ ভালো এক্সপিরিয়েন্স। আর সত্যি কথা বলতে কি, এবছর আর প্রাইভেট কার বুক করতে হয়নি এই এসি লোকালের জন্য। শিয়ালদা স্টেশন থেকেই 4:50 নাগাদ আমাদের নিউ দিল্লি যাওয়ার জন্য ট্রেন বুক করা রয়েছে, রাজধানী এক্সপ্রেস এখান থেকেই ছাড়বে। আর এখানে যেহেতু এসেই দেখলাম রাজধানী এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে আমাদের জন্য, তাই আমরা আর বাইরে অপেক্ষা করছি না, লাগেজপত্র নিয়ে একেবারেই উঠে পড়বো। আর আমাদের কৃষু বাবা, ও তো অনেকটাই বড় হয়ে গেছে, এমনিতেই বড় বড় ভাব, তার মধ্যে মামা বাড়ি এসে আরও একটু লেজ গজিয়েছে। সমস্ত কাজ নিজে করবে, কোনো কাজে বাবা মাকে হাত লাগাতে দেবে না। দাঁড়াও, ওকে একটু এই ট্রলিটার এই হ্যান্ডেলটাকে অ্যাডজাস্ট করা একটু শিখিয়ে দিই। এটা বেচারা কিছুতেই শিখে উঠতে পারছে না। ওই তো আমাদের কৃষুবাবু একটা ট্রলি নিয়ে নিচ্ছে, আমাদের তো আর কোনো কষ্টই রইল না। মোটামুটি যেহেতু রাজধানী এক্সপ্রেস লেট হয় না, তাই একদম ঘড়ির কাঁটার সাথে মিলিয়ে 4:50 নাগাদই ছেড়ে দিয়েছে শিয়ালদা স্টেশন থেকে।
ওই যে কৃষুবাবু বাইরে লোকাল ট্রেনগুলো আরেকবার দেখে নেওয়ার চেষ্টা করছে। আজকে হলো 20th নভেম্বর, তাই কালকে আমার বার্থডে। বাড়ি থেকে আসার পথেই বৌদি আমার জন্য একটা সুন্দর কেক নিয়ে এসেছিল। সেই কেকটা ওখানে কাটিং করেছি, বাড়ির লোকের জন্য রেখে এসেছি, আর কিছুটা একটা টিফিন বক্সের মধ্যে করে নিয়ে এসেছি। সেটাই আর কি ট্রেনে বসে খাচ্ছি। জন্মদিনটা রাত থেকে শুরু হবে রাজধানী এক্সপ্রেসে, আর বেশিরভাগ জন্মদিনের সময়টা কাটাবো আমরা নিউ দিল্লিতে। আমি এমনিতেই ম্যাগি ভীষণ পছন্দ করি। ইদানিং ম্যাগিটা আমরা খাই না, যেহেতু কৃষুবাবু না দেখলে ওটা একটু খেতে চায়, আর ম্যাগি যেহেতু ওর জন্য খাওয়াটা ঠিকঠাক নয়, তাই আমারও ম্যাগি খাওয়াটা বন্ধ হয়েছে। তবে ট্রেনে বসে যেই একজন দাদা এই ম্যাগি বিক্রি করতে আসলেন, আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি। এটা যদিও ম্যাগি না, তবে ইনস্ট্যান্ট নুডল বটে। আর আমাকে খেতে দেখে কৃষুবাবু একটু আবদার করলো যে ও নাকি একটু খেয়ে দেখবে। ওকে আমরা এই সমস্ত খাবার দিই না, তবে চোখের সামনে খেতে দেখলে বাচ্চারা নিজেদেরকে রেজিস্ট করতে পারে না। ওরা যেহেতু খুব জানার আগ্রহ বেশি থাকে, তাই আর কি আগ্রহবশতই কী খাচ্ছি, কেমন টেস্ট, তার জন্যই ও দু একবার খেয়ে দেখলো। তবে ওর খুব একটা ভালো লাগেনি। রাজধানী এক্সপ্রেসের টিকিট হওয়া সত্ত্বেও আমরা কেটারিং সার্ভিসটা এবার নিয়েছিলাম না, যেহেতু যেই খাবারটা এখান থেকে প্রোভাইড করা হয় সেটা না কৃষু খেতে পছন্দ করে না। তাই বাড়ি থেকেই মা পরোটা আর কষা মাংস প্যাক করে দিয়েছিল, সেটাই রাতে খেয়ে নিয়েছি। কালকে রাতে মোটামুটি 9:30টার পর আমরা ঘুমিয়ে পড়েছিলাম। 12টা পর্যন্ত জেগেছিলাম না। ঘুম থেকে উঠেই দেখছি মোটামুটি আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেছে। ব্রেকফাস্ট আমরা এখান থেকেই বুক করেছিলাম, যেহেতু ব্রেকফাস্টে যে অপশানটা থাকে, যেমন ধরো ব্রেড থাকে, বাটার থাকে, ফ্রুটি থাকে, এগ টোস্ট কিংবা বয়েলড এগ থাকে, এই জিনিসগুলো কৃষুবাবু খেতে পছন্দ করে, তাই আর কি আমরা ব্রেকফাস্টে এখান থেকে বুক করে নিয়েছিলাম। বাজে এখন 8:30 মতন, আর বাইরে প্রচণ্ড পরিমাণে কুয়াশা দেখা যাচ্ছে জানলা দিয়ে। কৃষুবাবু সেই সবই দেখতে ব্যস্ত। যেহেতু কৃষুর বাবা দুজনেই ডিম খায়, তবে আমি তো ডিম খেতে পারি না, আমার জন্য তাই আরেকটা নুডল নিয়ে নিয়েছি। আমি সকালে নুডলটা খেয়ে নেব, আর ওরা ট্রেন থেকে যে ব্রেকফাস্টটা দিয়েছে দুজনে মিলে সেটা খেয়ে নেবে। বাই দ্য ওয়ে, রাত 12টার পর কিন্তু আমার জন্মদিন শুরু হয়ে গেছে। তো হ্যাপি বার্থডে টু মি। দেখতে দেখতেই 27 বছর পূর্ণ হয়ে গেল আমার, অনেকটা বড় হয়ে গেছি। তবে বুদ্ধিশুদ্ধি সেই এখনও বাচ্চাদের মতনই রয়েছে। জানো তো, ট্রেনে উঠে কৃষুবাবু বারবার একটা কথাই বলছে, মা আমরা কি ট্রেনে করে আবার চাকদায় যাচ্ছি? এই কথা শুনে জানো তো আমার ভীষণ খারাপ লাগছিল, যে ও এবার মামা বাড়ি ভীষণ মিস করবে বাড়িতে গিয়ে। আমাদের যারা কো প্যাসেঞ্জার ছিলেন সকালবেলা কৃষুবাবুর ভীষণ প্রশংসা করছিলেন। সবাই বলছিলেন কি ভালো বাচ্চা, পুরো জার্নিতে নিজের সিটের থেকে একবারও ওঠেনি, কাউকে ডিস্টার্ব করেনি। আর আরও ছোটোবেলায় কৃষুবাবু ট্রেনে উঠে যে কী পরিমাণে চিৎকার করতো, সেটা আগেকার ব্লগ দেখলে তোমরা বুঝতে পারবে। সব কিছুই সময়ের অপেক্ষা, সময় দিলে, বোঝালে, ধৈর্য রাখলে হয়তো বাচ্চারা ধীরে ধীরে সব কিছুর সাথে ইউজ টু হয়ে যায়, বাচ্চারাও ধীরে ধীরে সমস্ত কিছু শিখে যায়। আমাদের ট্রেন জার্নি এখানেই শেষ। আমরা পৌঁছে গেছি সেফলি নিউ দিল্লি স্টেশনে। আর বললামই তো, জার্নির শুরুতে কৃষুবাবু অনেকটা বড় হয়ে গেছে, আর একটা নতুন লেজ গজিয়েছে চাকদায় এসে। তাই দেখো নিজের কাজ নিজেই করছে, ওর থেকে ভারী একটা ট্রলি টেনে নিয়ে যাচ্ছে। চলে এসেছি আমরা আমাদের হোটেলে। এখানে আমরা একদিন স্টে করব, তারপর এখান থেকে আবার গুজরাটে যাওয়ার জন্য আমাদের বাস বুক করা রয়েছে। এখানে এসে কৃষুবাবুকে একটু কোকোমেলেনটা চালিয়ে দিয়েছি। ও তো টিভি বা ফোন কোনোটাই খুব একটা দেখে না, আমরা যেটা চালিয়ে দিই সেটা মাঝে মাঝে দেখে, কিংবা আমার সাথে একটু আধটু গান শোনে। আমার চাকদার বাড়িতে তো স্মার্ট টিভি নেই, তাই সেটাতে ইউটিউব চলার কোনো প্রশ্ন ওঠে না। গান শোনেনি, টিভি দেখেনি, কিংবা ফোনও দেখেনি একটা মাসে। আর ফোন বা টিভি দেখার নাম পর্যন্ত নেয়নি কৃষুবাবু। আসলে একদম ছোট্টবেলা থেকেই ওনার খেলাধুলো পেলে, দুষ্টুমি করতে পেলে অন্য কোনো দিকে ওর নজর থাকে না। দোকানে ছোলে ভাটুরে সব থেকে ভালো লাগে, সেই দোকানটাই গেছে, ছেলেকে নিয়ে ওখান থেকে ছোলে ভাটুরে নিয়ে আসবে। আমি একবার টেস্ট করেছিলাম, আমারও ভালো লেগেছে। তবে আমি একটু সুইগিতে দেখছি যদি অন্য কিছু পাওয়া যায় যেটা আমার পছন্দ বেশি হবে, তো সেটা আমি অর্ডার করে দেবো। বাবা ছেলে ছোলে ভাটুরে নিয়ে আসবে। এসে গেছে মনে হচ্ছে, কৃষুর আওয়াজ পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ছোলে ভাটুরে, ছোলে কুলচে, এগুলো আমি সব বিয়ের পরে দিল্লিতে এসে খাওয়া শিখেছিলাম। প্রথমবার খেয়েছিলাম, আর তখন থেকেই আমার বেশ ভালোই লাগে। কৃষুর লাইফের প্রথম ছোলে কুলচে খাচ্ছে, আর খেয়ে বলছে মাম্মা এটা তো টেস্টি। এটা কেমন বাবা? ভালো। ছোলে কুলচে আনা হয়েছে, ছোলে ভাটুরে আনা হয়েছে, আর কোল্ড ড্রিঙ্ক। দিল্লির ছোলে কুলচে বেস্ট বেস্ট বেস্ট।
আমার জন্মদিন কিন্তু চলছে, এখনও জন্মদিনের দিনটাই রয়েছে, তাই আর কি একটু কেক খেয়ে নিলাম। এবছর বৌদি যে কেকটা এনেছিল সেটাই খেয়েছি। আর এখানে ভাই আমরা বাড়ি থেকে যখন চাকদা স্টেশনের জন্য বেরোচ্ছিলাম সেই সময় মিষ্টি নিয়ে এসেছিলো, সেই মিষ্টি খানিকটা ওখানে বসে খেয়েছে আর খানিকটা একটা টিফিন বক্সে করে নিয়ে এসেছিলাম। এই মিষ্টি, ছোলে ভাটুরে, ছোলে কুলচে আর কেক দিয়ে বার্থডে সেলিব্রেশন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আর সুইগি থেকে আমি চাইনিজ ওক নামে একটা রেস্টুরেন্ট দেখলাম, তো সেখান থেকে একটু হাক্কা নুডল আর শেজওয়ান চিকেন অর্ডার করেছিলাম। এই সমস্ত মিলে আমাদের লাঞ্চটা হয়ে গেছে। সন্ধে হতে না হতে কৃষুর বাবা বললো চলো তোমাকে ইন্ডিয়া গেট থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। আমি বিয়ের পরে 2017-তে ইন্ডিয়া গেটে ঘুরতে এসেছিলাম, আর তারপর কৃষুবাবুকে নিয়ে প্রথমবার আসলাম। কৃষুবাবু ইন্ডিয়া গেট দেখে কী পরিমাণে যে এক্সাইটেড হয়ে গেছে সেটা দেখো, পুরো ভিডিওটা জুড়ে তোমরা দেখতে পারবে। এক্সাইটেড হয়ে কখনো বাবাকে হাত ধরে টেনে নিয়ে দৌড়ে পালাচ্ছে, আবার কখনো আমাকে জিজ্ঞেস করছে মাম্মা দেখো এখানে ইন্ডিয়ার ফ্ল্যাগ বানানো রয়েছে। আর ওর এই এক্সাইটমেন্ট দেখে আমাদেরও বড্ড ভালো লাগছে। বাচ্চা মানুষ না, যেখানেই নিচের খেলার জিনিস দেখে সেখানেই আবদার করে বসে। তবে সব জিনিস তো সবসময় দেওয়া হয় না, তবে আজকে এই ছোট্ট জিনিসটা আবদার করেছে আর সেটা কিনে দেওয়াতে ওর চোখে মুখে হাসিটা দেখো, এই হাসিটা কিন্তু প্রাইসলেস। এই ছোট্ট ছোট্ট জিনিসে এত খুশি হয় না, ওকে দেখলে আমাদেরই মনটা ভীষণ ভালো হয়ে যায়। এই ছোট্ট জিনিসটা পেয়ে ও বেজায় খুশি, ওর আর অন্য কোনো দিকে এখন নজর নেই। কোথায়? এইখান দিয়ে যাবো। বিয়ের আগে যেরকম বাবা মা আমার বার্থডে সেলিব্রেট করেছে, বিয়ের পর থেকে কৃষুর বাবাও খুব সুন্দরভাবে আমার প্রত্যেকটা বার্থডে সেলিব্রেট করেছে। তবে এবারের বার্থডেটা একটু অন্যরকম, কোনো সেলিব্রেশন নেই ঠিকই, তবে এই যে আমরা তিনজন মিলে একটা কোয়ালিটি টাইম কাটাচ্ছি এটাই আমার কাছে বেস্ট বার্থডে মনে হচ্ছে। আসলে প্রিয়জনদের সাথে থাকাটাই হলো আসল, তাহলেই যে কোনো দিন ভীষণ স্পেশাল মনে হয়। এই যে কৃষু আর কৃষুর বাবা এই ছোট্ট জিনিসটা নিয়ে খেলছে, আর বাচ্চার মধ্যে দিয়ে আমরাও তো আবার ছেলেবেলায় ফিরে যাই। কৃষুর বাবাকে দেখে একদম জলজ্যান্ত সেটাই বুঝতে পারছিলাম। দেখো ছেলের সাথে কি মজা করে খেলছে ও। আমি ওয়েট মাপালাম, আমার ওয়েট সাংঘাতিক বেড়ে গেছে। যেখানে আমার 50 to 55 হওয়া উচিত সেখানে আমার 71 কেজি ওয়েট। কৃষুর বাবা ঠিক আছে, কৃষুর ঠিক আছে, কিন্তু আমি সাংঘাতিক ওভারওয়েট। এবার ভালো থাকার জন্য ওয়েট লসটা কিন্তু শুরু করতেই হবে। যাক গে, অনেকক্ষণ ঘোরা হয়েছে, এবার আমরা ফিরছি। তবে হোটেলে ফেরার আগে দিল্লির ফেমাস মোমো নিয়ে বসে পড়েছি। আমার কাছে দিল্লির মোমো বেস্ট লাগে। তোমাদের কোথাকার মোমো ভালো লাগে অবশ্যই এই ব্লগের নিচে কমেন্টে জানিও।